আসসালামু আলাইকুম অ্যাডমিশনের বন্ধুরা। আজকে আমরা চলে আসলাম আমাদের আরেকটি অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসে। তো আশা করি তোমাদের সবাই পড়াশোনা ভালো যাচ্ছে। যাদের ভালো যাচ্ছে না কোনো সমস্যা নেই, লেগে থাকো। অ্যাডমিশনে যদি তুমি লেগে থাকো ইনশাল্লাহ চান্স তুমি পাবেই, ঠিক আছে? তো সরি, তো আমরা চলে আসলাম আমাদের আরেকটি অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাসে, যেখানে আমরা তোমাদের বোটানি অর্থাৎ বায়োলজি ফার্স্ট পেপারের অষ্টম অধ্যায় টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায়ের অ্যাডভান্স প্রবলেমগুলো সলভ করব, ঠিক আছে? তো আসো, এই চ্যাপ্টারটা একটু তুলনামূলক কঠিন। তো এটা আমি এখন কিছু এক্সাক্ট টপিক দেখাই দিব। এইসব টপিক থেকে বারবার কোশ্চেন আসে। তুমি এই টপিকগুলো ভালো মতো পড়ে গেলেই এবং এই প্রবলেমগুলো মনে রাখলেই ইনশাল্লাহ তোমার এই চ্যাপ্টারটা কভার হয়ে যাবে, ঠিক আছে? তো আসো আমার সাথে। তো আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে, নিচের কোনটি প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হয় না? তো আমরা জানি প্রোক্যাম্বিয়াম হচ্ছে মেইনলি পরিবহন টিস্যুর কোষগুলো তৈরি করে, পরিবহন টিস্যু। তো পরিবহন টিস্যুর মধ্যে আমাদের কে কে আছে? পরিবহন টিস্যুর মধ্যে আছে আমাদের জাইলেম, ফ্লোয়েম আর আমাদের ক্যাম্বিয়াম। তো এই তিনটাই হচ্ছে পরিবহন টিস্যুর অংশ এবং প্রোক্যাম্বিয়াম থেকে বলছে তৈরি হয় না। তাহলে আমরা দেখি কর্টেক্স হচ্ছে কিসের অংশ? আমরা জানি কর্টেক্স হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের অংশ। কর্টেক্স হচ্ছে কিসের অংশ? কর্টেক্স হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেমের অংশ, ঠিক আছে? তো কর্টেক্স যেহেতু গ্রাউন্ড মেরিস্টেমের অংশ, তাহলে আমরা বলতে পারি যে কর্টেক্স থেকে প্রোক্যাম্বিয়াম থেকে তৈরি হচ্ছে না। কারণ আমরা জানি প্রোক্যাম্বিয়াম থেকে কারা তৈরি হয়? যারা হচ্ছে পরিবহন টিস্যুর অংশ। তাহলে এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে কর্টেক্স, ঠিক আছে? আচ্ছা, তো পরের কোশ্চেন চলে যাই। অবস্থান অনুসারে কোনটি ভাজক টিস্যু শ্রেণীবিভাগ নয়? তো অবস্থান অনুসারে আমরা যদি বাংলায় বলি তাহলে ভাজক টিস্যু তিন প্রকার: শীর্ষক, নিবেশিত আর পার্শ্বীয়। আচ্ছা, সো শীর্ষক ইংলিশে বলা হয় এপিকাল, নিবেশিত ইংলিশে বলে ইন্টার ক্যালোরি, আর পার্শ্বীয়কে ইংলিশে বলে ল্যাটারাল। শীর্ষক মানে যেটা শীর্ষে যে ভাজক টিস্যুগুলো থাকে, ইন্টার ক্যালোরি মানে দুইটা স্থায়ী টিস্যুর মাঝখানে যে ভাজক টিস্যু থাকে তাকে ইন্টার ক্যালোরি বা নিবেশিত ভাজক টিস্যু বলে। আর পার্শ্বীয় হচ্ছে ল্যাটারাল ভাজক টিস্যু, যেগুলো দুই পাশে অবস্থান করে। তাহলে এগুলা সব হচ্ছে অবস্থান অনুসারে, ঠিক আছে? তো এইখানে এইটাও অ্যান্সার না, এটাও অ্যান্সার না, এটাও অ্যান্সার না। তাহলে অ্যান্সার হবে কি? রিব মেরিস্টেম। রিব হচ্ছে কোন ধরনের ভাজক টিস্যুর উদাহরণ? যে কয় তল বরাবর বিভাজিত হচ্ছে, মাস প্লেট রিব, তাই না? কয় তল বরাবর বিভাজিত হচ্ছে, ওইটার উদাহরণ হচ্ছে রিব মেরিস্টেম। তাহলে আমাদের এখানে শ্রেণীবিভাগ 9 কোনটি? শ্রেণীবিভাগ 9 হচ্ছে রিব মেরিস্টেম, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি যে ভাজক টিস্যুর কোষ বিভাজন সবতলে ঘটে, তাই কি বলে? সবতলে, আচ্ছা আমরা জানি যে এক তল বরাবর বিভাজন ঘটলে তাকে বলে তোমার রিব ভাজক টিস্যু। দুই তল বরাবর ঘটলে তাকে বলা হয় প্লেট ভাজক টিস্যু। আর তিন তল বরাবর বিভাজন ঘটলে তাকে বলে আমার মাঝ ভাজক টিস্যু। সেখানে বলছে সবতল, অর্থাৎ সবতল বলতে বুঝিয়েছে তিন তল। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে মাঝ ভাজক টিস্যু, তাই না? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে মাঝ ভাজক টিস্যু। সো মাস, প্লেট, রিব এই ভাজক টিস্যু গুলা থেকে অনেক কোশ্চেন আসে। তোমরা অবশ্যই এদের উদাহরণগুলো ভালো মতো পড়বা এবং কোনটা কোন তল বরাবর বিভাজিত হচ্ছে এই জিনিসটা মনে রাখবা। এটা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষায় আসে। আচ্ছা, তারপরে আসি স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোনটি সঠিক নয়। সো এই চ্যাপ্টারের কোশ্চেনের একটা প্যাটার্ন তুমি অলরেডি লক্ষ্য করেছো যে বেশিরভাগই আসছে কোনটি নয়, কোনটি নয়। আমরা এই যে কয়টা কোশ্চেন সলভ করলাম এর মধ্যে বেশিরভাগই ছিল কোনটি নয়, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে এই জন্য বেশিরভাগ ক্ষেত্রেই মুখস্থ করে কোনো লাভ হয় না। এই চ্যাপ্টারটা তোমাকে বুঝে পড়তে হবে এবং এই চ্যাপ্টার থেকে অবশ্যই একটা কোশ্চেন আসবে ভর্তি পরীক্ষায়। তো এই চ্যাপ্টারটা ভালো করে পড়তে হবে। তো আসো, বলছে স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোনটা সঠিক নয়। তো এদের নিউক্লিয়াস অপেক্ষাকৃত ছোট, ঠিক আছে। সাইটোপ্লাজম ঘনীভূত অবস্থায় থাকে না, এটাও ঠিক আছে। দেহের বৃদ্ধিতে এদের ভূমিকা কম, যেহেতু এরা স্থায়ী টিস্যু, সব বৃদ্ধিতে এদের কোনো ভূমিকা নেই। নিউক্লিয়াস কোষের কেন্দ্রে থাকে, আসলে না, ওদের ক্ষেত্রে নিউক্লিয়াস কোষের পরিধিতে থাকে, ঠিক আছে। তো ধরো
ধরো এই হচ্ছে একটা ভাজক টিস্যু, সরি স্থায়ী টিস্যু। এখন এটার কোথায় থাকবে হচ্ছে আমার এই যে পরিধি বরাবর হচ্ছে আমার নিউক্লিয়াসটা অবস্থান করবে। কি বরাবর নিউক্লিয়াসটা অবস্থান করবে? পরিধি বরাবর হচ্ছে নিউক্লিয়াসটা অবস্থান করবে। তাহলে কোনটা সঠিক নয়? নিউক্লিয়াস কোষের কেন্দ্রে অবস্থান করে, এটা সঠিক নয়। এটা কাদের ক্ষেত্রে সঠিক? এটা ভাজক টিস্যুর ক্ষেত্রে সঠিক। ভাজক টিস্যুর ক্ষেত্রে নিউক্লিয়াসটা কোষের কেন্দ্রে অবস্থান করে, ঠিক আছে? আচ্ছা, পশু উদ্ভিদের রোম বা ট্রাইক্রোম কোনটির অংশ? এই যে দেখো, আমাদের দেহে যেমন আমাদের হাতে লোম থাকে, মাথায় চুল থাকে, এগুলো সব আমাদের কিসের অংশ? ত্বকের অংশ। উদ্ভিদের ক্ষেত্রেও এগুলো মেইনলি ওদের কিসের অংশ? ত্বকের অংশ। রোম, টাইকোম, ওই যে কিছু কিছু উদ্ভিদ আছে না যেগুলো হচ্ছে হাত দিলে হচ্ছে চুলকায়, ঠিক আছে? এটা কি? ওই যে বিচুটি গাছ, ঠিক আছে? তো এরা রোম, ট্রাইক্রোম বা এরকম দংশক্রোম, এদের সবার কাজ কি? উদ্ভিদের পানি আদান প্রদানে সাহায্য করা, তারপরে হচ্ছে বাহিরের আঘাত থেকে রক্ষা করা, ঠিক আছে? তাহলে রোম, ট্রাইকোম এটা কিসের অংশ? ত্বকের অংশ। দেখো এটা ডিউতে এসছিল 2020-21 সালে। হ্যাঁ, কোন গাছের পাতায় ত্বকে বুলিফর্ম কোষ থাকে? বুলিফর্ম একটা বিশেষ ধরনের কোষ, এদের কাজ হচ্ছে পানি সঞ্চয়। এদের কাজ কি? এদের কাজ হচ্ছে পানি সঞ্চয়। তো কোন গাছে থাকে এইটা আসলে আমাদের হাসাসারের বই ওইভাবে নাই, এটা অন্য বই থেকে আসছে। এই জন্য তোমাদেরকে মাস্টার বুকটা পড়তে হবে, মাস্টার বুকে এগুলো দেওয়া আছে। সাপোজ তোমরা এটা অনেক ভালো করে পড়ছো, তোমরা জানো বুলিফর্ম কোষ হচ্ছে পানি সঞ্চয় করে, কিন্তু এই যেখানে আসছে উদাহরণ, তো এই জন্য আমাদের অন্য বই পড়তে হয়, কিন্তু আমাদের পক্ষে আসলে এত বই পড়া সম্ভব না। তাই হচ্ছে আমরা মাস্টার বুকটা অবশ্যই ফলো করব, মাস্টার বুকে এগুলো দেওয়া আছে। তো কোন গাছের ক্ষেত্রে বুলিফর্ম কোষ দেখা যায়? গম গাছের ক্ষেত্রে, ঠিক আছে? এটা কোথার ক্ষেত্রে দেখা যাচ্ছে? গম গাছের ক্ষেত্রে, ঠিক আছে? কাণ্ডের গ্রাউন্ড টিস্যু কি ধরনের কোষ নিয়ে গঠিত? তো গ্রাউন্ড টিস্যু হচ্ছে মেইনলি প্যারেনকাইমা কোষ নিয়ে গঠিত। তোমরা 9-10-এ পড়েছিলা যে সরল টিস্যু, উদ্ভিদের সরল টিস্যু 3 ধরনের কোষ থাকে: প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এর মধ্যে এই প্যারেনকাইমা কোষ নিয়ে হচ্ছে আমাদের কাণ্ডের গ্রাউন্ড টিস্যু গঠিত। কাণ্ডের গ্রাউন্ড টিস্যু কি দিয়ে গঠিত হয়? প্যারেনকাইমা কোষ দিয়ে, ঠিক আছে? উদ্ভিদের মজ্জার প্রধান কাজ কি? উদ্ভিদের মজ্জার প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা। আচ্ছা, তো মজ্জা আসলে কি? ওই যে উদ্ভিদের কাণ্ডের বা মূলের অন্তর্গঠন যখন তুমি দেখবা, অন্তঃস্টিলীয় অঞ্চল অর্থাৎ ভিতরে যে ওই যে গোল যে অঞ্চলটা, ওইটার মধ্যে জাইলেম ফ্লোয়েমের পাশে কিছু শক্ত শক্ত কোষ থাকে, যেগুলা হচ্ছে জাইলেম ফ্লোয়েমকে দৃঢ়তা প্রদান করে। কিছুকে বলে মজ্জা, কিছুকে বলে হচ্ছে মজ্জা রশ্মি। এদের কাজ কি? এদের একটা কাজ হচ্ছে দৃঢ়তা প্রদান করা, আরেকটা কাজ হচ্ছে কি? খাদ্য সঞ্চয় করা। এদের আরেকটা কাজ কি? খাদ্য সঞ্চয় করা, ঠিক আছে? আচ্ছা, ক্যাসপেরিয়ান ফিতা কি? তো ফার্স্ট অফ অল হচ্ছে ক্যাসপেরিয়ান ফিতা জিনিসটা কি? সেটা হচ্ছে তুমি উদ্ভিদের মূলে বা কাণ্ডের অন্তর্গঠনে অন্ততকে, কোথায়? অন্ততকে দেখবা হচ্ছে একটা স্টার্চের এক্সট্রা আবরণ পাওয়া যায়। কিসের? স্টার্চের একটা লেয়ার থাকে। তো সাপোজ ধরো এই হচ্ছে তোমার অন্ততকের কোষ, ঠিক আছে? তো এদের মধ্যে একটা স্টার্চের আবরণ থাকবে। এই যে ধরো, এই যে লাল কালারের, এটা হচ্ছে স্টার্চের আবরণ, ঠিক আছে? এটা হচ্ছে একটা কিসের আবরণ? স্টার্চের আবরণ, ঠিক আছে? তো এইটাকে বলা হয় হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। এটা সর্বপ্রথম লক্ষ্য করেন কে? বিজ্ঞানী ক্যাসপেরি। তো ওনার নাম অনুসারে এটার নাম হচ্ছে ক্যাসপেরিয়ান স্ট্রিপ। তো একটু আগে বললাম এটা উদ্ভিদের কোথায় দেখা যায়? অন্ততকে। সো অন্ততকে ইংলিশে কি বলে? অন্ততকে ইংলিশে বলে হচ্ছে এন্ডোডার্মিস। অন্ততকে ইংলিশে কি বলে? অন্ততকে ইংলিশে বলে হচ্ছে এন্ডোডার্মিস, ঠিক আছে? তাহলে ক্যাসপেরিয়ান স্ট্রিপ কোথায় দেখা যায়? অন্ততকে দেখা যায়। আরেকটা জিনিস দেখা যায় অন্ততকে, মনে রাখতে পারো তোমরা, সেটা হচ্ছে প্যাসেজ সেল, ঠিক আছে? প্যাসেজ সেল কোথায় দেখা যায়? এটা পরীক্ষা আসতে পারে। তো ফ্লোয়েমের কোন উপাদানটি মৃত? আমরা জানি ফ্লোয়েম 4 ধরনের কোষ দিয়ে গঠিত: সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। এর মধ্যে ফ্লোয়েম সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, এরা সবাই গঠিত হচ্ছে প্যারেনকাইমা জাতীয় কোষ দ্বারা।
শুধুমাত্র ফ্লোয়েম ফাইবার এরা গঠিত হয় হচ্ছে স্ক্লেরেনকাইমা কোষ দ্বারা। আমরা জানি যে স্ক্লেরেনকাইমা কোষ হচ্ছে মৃত, তাই ফ্লোয়েম ফাইবারও হচ্ছে কি মৃত। ফ্লোয়েম ফাইবারও কি মৃত। পাটের আঁশ এক ধরনের ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম ফাইবারের অপর হচ্ছে বাস্ট ফাইবার। তো পাটের আঁশ হচ্ছে এক ধরনের ফ্লোয়েম ফাইবার বা বাস্ট ফাইবার, ঠিক আছে। আচ্ছা, এরপরে এই যে দেখো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি জানি না কেন আর টিচারদের এই কোশ্চেনটা খুবই ফেভারিট, যে পাটের আঁশ কি ধরনের ফাইবার। দেখো ডিউটি 16, 17, 14, 15, 12, 13 নর্মালি কোশ্চেন রিপিট হয় না, কিন্তু একটা কোশ্চেন 3 বছর আসছে, ঠিক আছে, অল্টারনেট করে করে প্রত্যেক বছর আসছে। তো পাটের আঁশ কি ধরনের ফাইবার? বাস্ট ফাইবার। খুবই ইম্পর্টেন্ট, 100% মনে রাখা উচিত তোমাদের, ঠিক আছে। পাটের আঁশ কি ধরনের ফাইবার? বাস্ট ফাইবার। আচ্ছা, তো এখানে পাটের আঁশ কি ধরনের ফাইবার? বাস্ট ফাইবার। কোনটি ফ্লোয়েম টিস্যুর উপাদান নয়? সো আমরা ফ্লোয়েম টিস্যুর উপাদানের কথা মাত্রই বললাম, সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম ফাইবার। তাহলে এখানে অংশ নয় কোনটা? সঙ্গী কোষ অংশ, ট্রাকিন অংশ নয়, সিগনাল অংশ, ফ্লোয়েম ফাইবার অংশ। তো এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে ট্রাকিড। অ্যান্সার কি? অ্যান্সার হবে হচ্ছে ট্রাকিড, ঠিক আছে। আচ্ছা, কোনটিতে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল থাকে? তো আমরা জানি যে হচ্ছে ওই যে গোলাকার ভাস্কুলার বান্ডেল গুলাকে হচ্ছে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল বলে। তো নর্মালি হচ্ছে এই যে এরকম, তো এই ক্ষেত্রে দেখা যায় যে হচ্ছে হাইড্রোসেন্ট্রিকের ক্ষেত্রে মাঝখানে অবস্থান করে হচ্ছে আমার জাইলেম, আর বাহিরে থাকে হচ্ছে আমার ফ্লোয়েম, ঠিক আছে। তো হাইড্রোসেন্ট্রিকে মাঝখানে থাকতেছে জাইলেম, বাহিরে থাকতেছে হচ্ছে ফ্লোয়েম। আর লেপ্টোসেন্ট্রিকের ক্ষেত্রে উল্টা, মাঝখানে থাকতেছে হচ্ছে ফ্লোয়েম, বাইরে থাকতেছে হচ্ছে জাইলেম। তো উদাহরণ কি? টেরিস, ব্রাকাকা, নিমফিয়া, সাইনোডন। তো এখানে অ্যান্সার হচ্ছে টেরিস। অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে টেরিস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা মনে রাখতে হবে। এই দেখো এটা আমাদের বছর আসছিল ডিউতে 17-18 সালে, যে কোনটিতে হাইড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায়? টেরিসে, ঠিক আছে। আচ্ছা, কোনটিতে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়? সো মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল কি জিনিস? যেখানে হচ্ছে এই যে মাঝখান বরাবর থাকে হচ্ছে আমার ক্যাম্বিয়াম, ঠিক আছে। আর দুই পাশ বরাবর থাকতেছে হচ্ছে আমার, দুই পাশ বরাবর থাকতেছে হচ্ছে আমার জাইলেম এবং ফ্লোয়েম। তো জাইলেম আর ফ্লোয়েমের মাঝখানে যখন হচ্ছে আমার ক্যাম্বিয়াম অবস্থান করবে, তখন তাকে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল বলে। যদি এটাকে বলতো বদ্ধ সমপার্শ্বীয়, বদ্ধ সমপার্শ্বীয়র ক্ষেত্রে মাঝখানে ক্যাম্বিয়াম অবস্থান করে না, মুক্তর ক্ষেত্রে করে। এদেরকে কোথায় দেখা যায়? তো তোমরা দেখতে পেয়েছো যে ওই যে যে ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদের উদাহরণগুলা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা কোশ্চেন, ওই যে দেখো ডিউতে 10-11 আসে, তো খুব ভালো চান্স আছে তোমাদের বছরও ভাস্কুলার বান্ডেলের উদাহরণ থেকে একটা কোশ্চেন আসবে। তো কোনটিতে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। কোনটিতে মুক্ত সমপার্শ্বীয় ভাস্কুলার বান্ডেল পাওয়া যায়? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে। আমরা পরের কোশ্চেনে চলে যাই। একবীজপত্রীর মূলে কোনটা অনুপস্থিত? তো একবীজপত্রীর মূল আমরা জানি যে মূলে হচ্ছে অধোতক থাকে না। মূলে কে থাকে না? অধোতক থাকে না, যেটাকে ইংলিশে বলে হচ্ছে হাইপোডার্মিস। তো এখানে আমাদের গ্রাউন্ড মেরিস্টেমের ইংলিশ টার্ম গুলো খুব ইম্পর্টেন্ট, সো তোমরা বুঝতেছো যে ইংলিশ টার্ম গুলো একটু মনে রাখতে হবে কষ্ট করে। তো এন্ডোডার্মিস মানে অন্ততক থাকে, পেরিসাইকেল মানে পরিচক্র থাকে, কর্টেক্স তো থাকতেছে, তাহলে কে থাকতেছে না? হাইপোডার্মিস বা অধোতক থাকতেছে না। তাহলে একবীজপত্রীর মূলে কোনটা অনুপস্থিত? হাইপোডার্মিস। পরকোষে যে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য কোনটা? বলছি কার বৈশিষ্ট্য কোনটা? কাণ্ডের বৈশিষ্ট্য কোনটা? তো অধোতকে কোলেনগ্যামা টিস্যু থাকে, সো কাণ্ডে অধোতক থাকে আমরা জানি। ভাস্কুলার বান্ডেল বলয় আকার, মানে বলয়ে অবস্থান করে। বলয় মানে হচ্ছে সাপোজ ধরো এই হচ্ছে তোমার ভাস্কুলার বান্ডেল, এটার মধ্যে হচ্ছে আমার এভাবে এভাবে হচ্ছে আমার এভাবে এভাবে হচ্ছে আমার ভাস্কুলার বান্ডেল থাকতেছে, এটাকে বলছে বলয় আকার। এদের পরিচক্র থাকে না, আর বলছে জাইলেম মোটামুটি লম্বভাবে থাকে। তাহলে একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য কি? একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য হচ্ছে
এদের পরিচক্র থাকে না। এদের কি থাকে না? পরিচক্র থাকে না। তাহলে আমরা মনে রাখবো একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের বৈশিষ্ট্য হচ্ছে এদের মধ্যে পরিচক্র থাকতেছে না। দ্বিবীজপত্রীর মূলে জাইলেম ফ্লোয়েমের বান্ডেলের সংখ্যা কত? আমরা জানি জাইলেম ফ্লোয়েম বান্ডেলের সংখ্যা 2 থেকে 4 জোড়া, আর একবীজপত্রীর ক্ষেত্রে হচ্ছে এটা 6 এর অধিক। একবীজপত্রীর ক্ষেত্রে কত? 6 এর অধিক। তো আমরা জানি যে আমরা একবীজপত্রী আর দ্বিবীজপত্রীকে আলাদা করতে পারি হচ্ছে জাইলেম ফ্লোয়েম গুচ্ছের সংখ্যার উপর ডিপেন্ড করে। তো একবীজপত্রীর ক্ষেত্রে হচ্ছে জাইলেম ফ্লোয়েম গুচ্ছের সংখ্যা 6 এর অধিক, আর দ্বিবীজপত্রীর ক্ষেত্রে হচ্ছে জাইলেম ফ্লোয়েমের সংখ্যা হচ্ছে 2 থেকে 4 জোড়া। এই যে তাহলে এখানে অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে 2 থেকে 4 জোড়া। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে কোনটা সত্য? এর আগের বার ছিল হচ্ছে একবীজপত্রীর ক্ষেত্রে, এবার আসছে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে। সো দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের ক্ষেত্রে হচ্ছে এদের মজ্জা ও মজ্জা রশ্মি থাকে। আগের বার কোশ্চেন ছিল একবীজপত্রীর ক্ষেত্রে, এবার হচ্ছে দ্বিবীজপত্রীর ক্ষেত্রে। তো তোমাদের ওই যে এই চ্যাপ্টারের শেষের দিকে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, একবীজপত্রীর উদ্ভিদ মূলের বৈশিষ্ট্য, একবীজপত্রীর কাণ্ডের বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রীর মূলের বৈশিষ্ট্য, দ্বিবীজপত্রীর কাণ্ডের বৈশিষ্ট্য। এটা কোশ্চেনটা ওইখান থেকে আসছে। হ্যাঁ, কোনটি মূলের অন্তর্গঠনের জন্য সত্য? মূলের অন্তর্গঠনে অদতক থাকে না? অদতক থাকে না। পত্ররন্ধ্র থাকে, ভাস্কুলার বান্ডেল সংযুক্ত, পরিচক্র সর্বদাই উপস্থিত। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার হচ্ছে পরিচক্র সর্বদাই উপস্থিত বা পেরিসাইকেল বলে যেটাকে, এটা সবসময় হচ্ছে আমার মূলের অন্তর্গঠনে থাকবে, অর্থাৎ পরিচক্র সর্বদাই উপস্থিত। বলছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের জন্য কোনটি সঠিক? দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের জন্য কোনটি সঠিক? আমরা দেখি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের জন্য সঠিক হচ্ছে এখানে ভাস্কুলার বান্ডেল বলয় আকারে থাকে। এখানে ভাস্কুলার বান্ডেল কি আকারে থাকছে? বলয় আকারে থাকছে। ঠিক আছে। আচ্ছা, বহুকোষী লোম বিদ্যমান কোনটিতে? তো ওই যে আমাদের লোমের মতো উদ্ভিদের ত্বক থেকেও লোমের মতো বের হয়, ওগুলাকে বহুকোষী লোম বলে। যেমন দ্বিবীজপত্রীর মূল, একবীজপত্রীর মূল, একবীজপত্রীর কাণ্ড, দ্বিবীজপত্রীর কাণ্ড। তাহলে এখানে বহুকোষী লোম থাকে কোথায়? দ্বিবীজপত্রীর কাণ্ডে। কোথায় থাকতেছে? দ্বিবীজপত্রীর কাণ্ডে। আচ্ছা, তাহলে এই ছিল এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো। সো এখানে ইম্পর্টেন্ট টপিক, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ভাস্কুলার বান্ডেলের যে প্রকারভেদের উদাহরণগুলা, আর এরপরে হচ্ছে ওই যে একবীজপত্রী, দ্বিবীজপত্রী মূল এবং কাণ্ডের যে বৈশিষ্ট্যগুলা একবারে শেষে আছে, দেখবা ভাস্কুলার বান্ডেলের পরে আছে, ওই বৈশিষ্ট্যগুলা একটু ভালো মতো পড়ে নিবা, তাহলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার তোমাদের কভার হয়ে যাবে। তাহলে আজকে এইটুকুই, দেখা হবে নেক্সট দিন অন্য কোনো এক ক্লাসে। আসসালামু আলাইকুম।